daily fact, the storage of truth. ইঞ্জিনিয়ার সেলিম উপদেষ্টা বিশিষ্ট উদ্যোক্তা আবুল কাশেম এখানে উপস্থিত রয়েছেন। আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মিথুন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী শাহ উপস্থিত আছেন। জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট সংগ্রামী নেতা আবু সাইদ চাঁদ উপস্থিত রয়েছেন। রাজশাহীর একজন বরিষ্ঠ নেতা জনাব নজরুল হুদা আমার সামনে উপস্থিত রয়েছেন। রাজশাহী মহানগরীর সমস্ত দক্ষ সংগঠক যুগ্ম আহ্বায়ক বৃন্দ, জেলার সকল নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের সকল অঙ্গ সংগঠন এবং রাজশাহী সংগ্রামী জনতা ভাই বোনেরা, এটা আসলে আমরা যখন প্রথাগত রাজনৈতিক সভা সমাবেশ করি সেটা তা নয়, যেটা এখানে মিথুন বলেছে। আমরা বিএনপি পরিবারের বিএনপির পক্ষ থেকে একটি সংগঠন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গঠন করেছেন শুধুমাত্র মানব কল্যাণের কাজে, মানবিক কাজে। এই সংগঠনটি সবসময় তৎপর থাকে। এই সংগঠনটি বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন এবং কৃষিবিদ মিথুনের নেতৃত্বে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। এরা কাজ করেছে আরো 10-15 বছর আগে থেকে, কিন্তু সাংগঠনিক নামটা দেওয়া হয়েছে 23 সালের মার্চ মাস থেকে। এই সংগঠনের নামে তারা দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। আপনারা দেখছেন রাজশাহী শহরের যারা বিভিন্ন সময়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, কেউ মারা গেছে শুধু জুলাই এবং আগস্ট, এর আগেও স্বৈরাচারের নিপীড়ন, নির্যাতন এবং তাদের অত্যাচারে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, সেই সমস্ত ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সংগঠিত করেছেন এবং তারই শুভেচ্ছা নিয়ে আমরা এখানে এসেছি। এর আগেও আমরা বিএনপি পরিবার এখানে এসে অনেককেই সহায়তা দেওয়া হয়েছে আমাদের সামর্থ্য অনুযায়ী। এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন যে রাজনীতি মানেই আমরা মনে করি শুধু মিছিল মিটিং করা, কিন্তু যে রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে জিয়াউর রহমান গোটা দেশে বিএনপিকে গড়ে তুলেছিলেন এবং এটার শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন, এটা আরো শক্তিশালী করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপর আজকে পতাকা ধরেছেন জনাব তারেক রহমান। বিএনপির তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত এমন কোথাও নেই, এমন কোন জায়গা নেই, হাট ঘাট বাজার বন্দর, আপনি প্রত্যেকটি জায়গায় আপনি জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধি বিএনপির লোকেরা আছে। বিএনপির এত বেশি জনসমর্থন, এই জনসমর্থন দেখে শেখ হাসিনাও ভয় পেতেন। ওনার টার্গেটই ছিল বিএনপিকে ধ্বংস করা। কারণ বিএনপি 1 নম্বর হলো গণতন্ত্রের কথা বলে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চায়। আরেকটি হচ্ছে কারো কাছে মাথা নত করে না, সে যত বড়ই দেশ হোক, কোন প্রভুকে প্রভু বলে কাউকে মানতে চায় না। এটাই হচ্ছে বিএনপির অপরাধ, এটাই হচ্ছে বেগম খালেদা জিয়ার অপরাধ। তাই তাকে একটি একটি ধ্বংসপ্রাপ্ত কারাগারের মধ্যে দীর্ঘ 2.5 বছর তাকে বন্দী করে রাখা হয়েছে। যে ঘরে বন্দী করে রাখা হয়েছিল তার দেওয়াল থেকে শুধু বালি উড়ে, ধুলা উড়ে। তার কিছুদিন আগেই তিনি লন্ডন থেকে চোখ অপারেশন করে গিয়েছিলেন। তার জন্য ওই কারাগারের ওই রুমটি ছিল একেবারে কবরের মতো। শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কবরে রাখতেই তিনি আনন্দ লাভ করেছেন। এই কারণে কোনো আইন কানুনের তোয়াক্কা করেননি, কোনো কিছুর তোয়াক্কা করেনি। যে অভিযোগ তার বিরুদ্ধে, ওই অভিযোগের সাথে
বেগম খালেদা জিয়ার কোনো যোগাযোগই নাই, কোনো সংশ্লিষ্টতাই নাই। ওইটার উপর তার ক্যাঙ্গারু কোর্ট রায় দিয়ে দিল 5 বছর। আবার যত উপরের কোর্টে যাওয়া যায় তারা আরো বেশি করে রায় দেয়। এতেই মনে হয়েছে যে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ, যে আক্রোশটা তিনি সম্পাদন করছেন আদালতের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তার আমলে কিসের আদালত, কিসের আইন, কিসের বিচার? শেখ হাসিনা যে যা বলতো তাই। শেখ হাসিনা হচ্ছে সুপ্রিম কোর্টের উপরে। শেখ হাসিনা এমন ফ্যাসিস্ট যে তার কথাই সব আইন, আদালত, আইনে যা লেখা থাক কোনটার কোনো দাম নাই। শেষ কথা হচ্ছে শেখ হাসিনা কোনো কিছুই তিনি মান্য করতেন। কিসের আইন? আরে আইন থাকতে শেখ হাসিনার ঢাকায় বাড়ি আছে, সুধা ভবন, নাম শুনেছেন না? যার বাড়ি থাকে সে আর কোনো প্লট নিতে পারে না, তার সন্তানরা পাবে না, কারণ তার বাড়ি উত্তরাধিকার সূত্র তার সন্তানরা পাবে। আপনারা দেখেছেন? ও শুধু ফ্যাসিস্ট। আরে হিটলার তো ফ্যাসিস্ট ছিল, নাৎসি ছিল মুসলিমরা, কিন্তু ওরা টাকা চুরি করেনি, ওদের মধ্যে দেশপ্রেম ছিল। ওরা জার্মান জাতিকে বা ইটালিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করার জন্য তারা ঘোষণা দিয়েছে, অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে এবং বিরোধী দলকে ধ্বংস করে। ও শুধু হিটলারের কাছ থেকে অত্যাচার নিপীড়ন শিখেছে। ও শুধু হিটলারের কাছ থেকে কি করে বিরোধী দলকে গ্যাস চেম্বারের মধ্যে রাখা যায় সেইটা শিখেছে। কিন্তু তাদের মধ্যে যে দেশপ্রেম আছে, যে তারা টাকা পাচার করেনি, টাকা লুট করেনি, তারা প্লট দেয়নি, এগুলো কিন্তু শেখ হাসিনা শেখেনি। শেখ হাসিনা ছিল একটা লুটেরা, একটা দস্যু দলের সর্দারনি। তাহলে আপনার পূর্বাচলে তার মেয়ের নামে 10 কাঠা প্লট, তার ছেলের নামে 10 কাঠা প্লট, তার ভাগ্নির নামে 10 কাঠা প্লট, তার ভাগ্নার নামে 10 কাঠা প্লট, সব মিলিয়ে 60 কাঠা প্লট। এই যে এখন জানা গেল, যা মনে করেছে তাই করেছে। কারো যদি কোনো সুন্দর বাড়ি দেখেছে, যদি শেখ হাসিনা বা শেখ হাসিনার পরিবারে কেউ যদি মনে করতো ওই বাড়িটা আমাকে দিতে হবে, তাহলে আর একটা আইন বানিয়ে টানিয়ে ওটা দখল করে নিত। এই ধরনের একটি হবুচন্দ্র রাজার আর গবুচন্দ্র মন্ত্রীর রাজত্ব শেখ হাসিনা কায়েম করেছে। এই রাজত্বের অবসান ঘটেছে 5ই আগস্ট 2024 সালে। বন্ধুরা আমার, এর জন্য রক্ত দিতে হয়েছে। বিএনপি 15 থেকে 16 বছর নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে, ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে এই সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে। আর করতে গিয়ে অনেককে এখনো খুঁজে পাওয়া যায়। এদের মধ্যে অনেকে এমপি আছেন, অনেকে নির্বাচিত প্রতিনিধি আছেন, অনেক ছাত্র নেতা আছেন, অনেক যুব নেতা আছেন, যাদেরকে এখনো পাওয়া যায়নি, যাদেরকে নদী, নালা, খাল, বিলের পাশে হত্যা করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছিল ক্রস ফায়ার। এইরকম একটি রক্তাক্ত সংগ্রামের চালিয়ে গেছে। এরপরে 24 জুলাই আগস্টে ছাত্ররা নেমে আসলো, তরুণ ছাত্ররা, কিশোর ছাত্ররা, 5 বছরের শিশু আবরার নেমে আসলো। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ নিজের শার্টের বোতাম খুলে পুলিশের বুলেট বরণ করে নিয়ে শহীদ হয়ে গেলেন। শেখ হাসিনা বললেন সে অন্যের বুলেটে মারা গেছে। উনি রক্ত নিয়ে প্রতারণা করেছেন, উনি শহীদদের সাথে অপমানজনক আচরণ করেছেন, উনি শহীদদের সাথে বেইমানি করেছেন শেখ হাসিনা। এই কারণে মুগ্ধের মতো একটি ছেলে, আহনাফের মতো একটি ছেলে আজকে আমাদের মাঝে নেই। ছাত্র ছাত্রীদের হত্যা করে রক্তাক্ত হাত নিয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন। আমার কাছে অবাক লাগে, বাংলাদেশ যেন, বাংলাদেশে যে ভয়ঙ্কর স্বৈরাচার যারা এতদিন লুট করেছে, বাংলাদেশ ব্যাংক লুট করেছে 800 কোটি টাকা, সোনালী ব্যাংক হাজার হাজার কোটি টাকা,
বেসিক ব্যাংক হাজার হাজার কোটি টাকা, এই টাকা কার? ওটা কি শেখ হাসিনার বাপের ছিল না জনগণের টাকা? জনগণের টাকা এরা লুট করেছে। তার সঙ্গীরা, তার সহকর্মীরা, তারা তাদের যারা ব্যবসায়ী তারা। আর চাকরের নামে ওই যে চট্টগ্রামের এই সালম, তার চাকরের নামে ব্যাংক থেকে 300 কোটি টাকা আপনার তুলে নিয়ে গেছে। সে হেলিকপ্টার ছাড়া চলে না। শেখ হাসিনা নিজে বলেছে তার পিওর, যার কত কোটি টাকা দেবো, 400 কোটি টাকা, এবং নিজের মুখে বলছেন, মানে এটাকে তিনি নিয়ে ফান করছেন। ও নাকি হেলিকপ্টার ছাড়া চলে না, উনার পিওর। কেমন প্রধানমন্ত্রী? এইসব আমরা কাণ্ড দেখলাম, তারপরে অবাক করি। এই সমস্ত দোসররা শেখ হাসিনা, তারা অনেকেই ভারতে আশ্রয় পেয়েছে। আর ভারত প্রায় আমরা দেখি, আমাদের কাছে অবাক লাগে যে ভারত প্রায় দেখি যখন আমেরিকায় যায় বাংলাদেশ নিয়ে আলোচনা করার কথা শুনি আমরা সংবাদপত্রে, যে ভারত আমেরিকার সাথে, আমেরিকার রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনা করছে। আবার আজকেও দেখলাম যে গতকাল না কবে যে ভারত যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। কেন? বাংলাদেশে সরকার নেই, বাংলাদেশে এটা একটি স্বাধীন দেশ নয়, এর একটি স্বাধীন পতাকা আছে, এর একটি স্বাধীন জাতীয় সঙ্গীত আছে। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনি যে রাষ্ট্র, আপনি একটা আলাদা ভূখণ্ড, আলাদা স্বাধীন দেশ। তো বাংলাদেশকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? বাংলাদেশকে নিয়ে অন্য একটি দেশের সাথে আপনি আলোচনা করার কে অধিকার দিয়েছে? আমার দেশের কি হচ্ছে না হচ্ছে, আমাদের সরকার আছে, আমাদের বিরোধী দল আছে, আমাদের জনগণ আছে, আমাদের আইন কানুন আছে, তারা কথা বলবে। আমরা আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে। আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন? যারা লুটেরা, যারা খুনি, যারা আপনারকে হত্যা করে, তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। এটার কারণ হচ্ছে হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল। ভারত যা মনে করত হাসিনার মাধ্যমে সেটা করত। আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিয়ে দিত। একবার বলেছে না, আমি ভারতকে যা দিয়েছি তারা চিরদিন মনে রাখবে। কি দিয়েছেন এখন আমরা প্রতিদিন সেটা দেখতে পাই। কি কি দিয়েছেন? সীমান্তে হত্যা হয়, লালমনিরহাটের সীমান্ত, চাঁপাই নবাবগঞ্জের সীমান্ত, ঠাকুরগাঁর সীমান্ত, সিলেটের সীমান্ত, মারা যাচ্ছে একের পর এক মানুষ, একদিন দুই দিন পর। আপনার এখন তো প্রতিবাদ হয়, এখন তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা বক্তব্য যায়, ভারতের কি বলে যে এখানকার হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। শেখ হাসিনার আমলে এটাও করা হতো না, চুপচাপ থাকতো। ভারতের অপকর্ম বাংলাদেশে সমস্ত কিছু তারা মেনে নিতেন। তারা মেনে নিতেন এই কারণে মনে করত ভারত যে আমাদের একজন অত্যন্ত বিশ্বস্ত একজন প্রতিনিধি আছে বাংলাদেশে। আর পানির কথা বাদ দিলাম, ব্যবসা বাণিজ্যের কথা বাদ দিলাম, শুধু সীমান্ত হত্যা, পৃথিবীর মধ্যে সবচাইতে রক্তাক্ত সীমান্ত, সবচাইতে ভয়ঙ্কর সীমান্ত, অসংখ্য ফেরারির লাশ ঝুলে থাকা সীমান্ত তৈরি হয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত। বন্ধুরা আমার, এইরকম একটি পরিস্থিতি অতিক্রম করে আজকে যতটুকু আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, যতটুকু কথা বলতে পারছি, আমাদের চূড়ান্ত গণতন্ত্র এখনো কিন্তু ফিরে আসেনি। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে কোনো মানুষের আপনার মুক্তি মিলবে না। যে ক্ষমতাশালী তার চোখ রাগানিতে যেন আইন আদালত না চলে, আদালতকে স্বাধীন থাকতেই হবে। আজকে সংস্কারের কথা যারা বলছেন, এই জিনিসটি সংস্কার করতে কতদিন সময় লাগে? পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী, পুলিশ কোনো ক্ষমতাশালী লোকের কথা শুনবে না। কোথাও কোনো হত্যা হোক, মার্ডার হোক, বেআইনি কাজ হোক, আইন অনুযায়ী তাকে গ্রেফতার করবে। এটাই হচ্ছে জুলাই, আগস্ট এবং শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ 16 বছরের আন্দোলনের মূল চেতনা, মূল স্পিরিট। ওটাই তো
প্রতিষ্ঠিত করতে হবে, ওইটার জন্য কতদিন সময় লাগে। আর বিভিন্ন কমিশন যে করা হয়েছে, সেই কমিশন করা হয়েছে, রিপোর্ট দিয়েছে, এটা মার্চ মাস। তো নির্বাচনের জন্য গরিমসি কেন? সরকারও একটা সময় বলেছে, একটা মাস বলেছেন, ডিসেম্বর। আবার শুনি কেউ কেউ বলছেন যে না, এটা আরো পিছিয়ে দিতে হবে, এই সময় নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, তাকে সহায়তা দেবে সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে এই সরকার, আমরা মনে করি তারা ন্যায়সঙ্গত আচরণ করবেন জনগণের সাথে, রাজনৈতিক দলের সাথে। কারণ ডক্টর ইউনূস সাহেব দেশের একজন অন্যতম স্বনামধন্য একজন সন্তান, তিনি নিজে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসছেন। তো তার কাছ থেকে তো আমরা বেআইনি আচরণ আমরা পাবো না। কিন্তু তারপরেও দেখি সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। তো কেন কঠিন হবে? মার্চ, এই যে ইতিমধ্যে তো প্রায় 5-6 মাস চলে, 6-7 মাসের মধ্যে চলে গেল। এখনো আপনি কি বলে যে 9-10 মাসের মতো বাকি আছে। তো নির্বাচন করতে এত সময় লাগবে না। এই নির্বাচন তো শেখ হাসিনা 15 বছর আটকে দিয়েছিলেন। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোটাররা যাওয়ার আগে দেখেছে তার ভোট দেওয়া হয়ে গেছে। দিনের ভোট রাত্রে হয়েছে, রাত্রেবেলায় ব্যালট বাক্সগুলো পরিপূর্ণ করা হয়েছে। আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের সেই কাঙ্ক্ষে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। তো এইগুলোর জন্য এত গড়িমসি কেন? কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতি, যে কেন এই গড়িমসি করা হচ্ছে। আজকে কেউ কেউ বলছে যে জাতীয় সংসদ নির্বাচন, আরেকটা হচ্ছে গণপরিষদ নির্বাচন একসাথে হতে পারে। ভাই, এগুলো তো আমরা বুঝতে পারছি। আমরাও কেউ কেউ এখানে আইনের ছাত্র, আইনজীবীরা আছেন নাম করার। গণপরিষদ হয় একটা দেশ যখন স্বাধীন হয়, যেখানে কোনো সংবিধান থাকে না, কোনো ধরনের আইন কানুনের বিষয় থাকে না, তখন গণপরিষদ হয়। তো সেই গণপরিষদ করতে হয় এই কারণে যে তার মাধ্যমে একটা কনস্টিটিউশন রচনা করার জন্য করতে হয়। তা আমাদের তো একটা সংবিধান আছে, সংবিধানের মধ্যে শেখ হাসিনা অনেক ধরনের ফ্যাসিবাদী আইন কানুন ঢুকেছেন, কিন্তু এটা তো সংশোধনেরও তো আপনার বিধান আছে। এই আমাদের সংবিধান 72 এটা তো অনেকবার সংশোধিত হয়েছে। তো গণপরিষদের কথা আসছে না। গণপরিষদ হয়েছে 71 সালের বিজয়ের পর, আবার 1947 সালে ব্রিটিশের কাছ থেকে যখন পাকিস্তান হয়েছে। এখন আবার গণপরিষদ কেন? এই কথাগুলো জনগণের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করছে, একটা বিভ্রান্তি তৈরি করছে। শেখ হাসিনা যে অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী ধারা সংবিধানের মধ্যে সন্নিবেশিত করেছেন, সেটিকে মুছে দিয়ে এটিকে আরো বেশি গণতন্ত্র আইন, আরো বেশি জনগণের কাছে অ্যাকাউন্টেবল সরকার করার জন্য যা যা করা দরকার সেই আইনগুলো করলেই তো হবে। পুলিশ যাতে কোনো দলের পক্ষপাতিত্ব করতে না পারে, আইন শৃঙ্খলা বাহিনী যাতে সরকারের বাহিনী হয়ে জনগণের উপর অত্যাচার না করতে পারে, সেই সংস্কারগুলো করতে কতক্ষণ সময় লাগে? সেই আইনগুলো করুন। আর এই আইনগুলো আইনীকরণ করতে হলে তো নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার না হলে আপনার কি করে এটা সম্ভব? এটা তো সম্ভব নয়। এই জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার, তারপরে না স্থানীয় সরকার নির্বাচন। কারণ বাপেরই জন্ম হলো না, তো সন্তান জন্ম হবে কি করে? বাপই না সন্তান জন্ম দিবে। আগে জনগণের সরকার, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে। এবং তা আমরা বারবার বলেছি, যৌক্তিক সময় এটা যেন প্রলম্বিত না হয়, এর মধ্যেই করতে হবে। আর সংস্কার তো চলমান ধারা,
সেই চলমান ধারা সেটা অব্যাহত থাকবে। জনগণের পক্ষে, জনগণের কল্যাণে, গণতন্ত্রের জন্য যা কিছু করা দরকার সেইটা করতে হবে, যাতে করে আবার কোনোদিন কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে না পারে। যাই হোক, আজকে বাংলাদেশ আমরা বিএনপি পরিবার তারা ইতিমধ্যে যে কাজগুলো করেছে সেই কাজের ধারা নিয়ে এখানে যারা গুলিবিদ্ধ হয়েছে, বৃহত্তর রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জে একজন নিহত হয়েছে তার পরিবার, এবং এই সমস্ত যারা নিহত আহত পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের হাত নেই, হাত নেই, যাদের পা নেই, যাদের পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের দৃষ্টিশক্তি নেই, কারণ পুলিশের ছোড়া সরকারের গুলিতে অনেকে দৃষ্টি হারিয়েছেন, অনেকে অন্ধ হয়ে গেছে। এদের পাশে দাঁড়ানোর জন্য এক মহৎ উদ্যোগ নিয়ে আমরা বিএনপি পরিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুর রহমান রুম্মন এবং কৃষিবিদ মিথুনের নেতৃত্বে যে সংগঠন গড়ে তুলেছেন, আমরা এই সংগঠনটি নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যতটুকু সম্ভব দলের পক্ষ থেকে যেই বলেছে আমাদের এই নেতৃবৃন্দকে, তারা সেটা লিপিবদ্ধ করেছেন এবং তাদের পাশে ছুটে গেছে। আজকে আমরা ওই কারণেই রাজশাহীতে এসেছি। এই রমজান মাস আপনারা এর মধ্যে এত মানুষ আমাদের কথা শুনেছেন এবং আমাদের এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেছেন, এই কারণে আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.